শতাব্দী হাসলো। এরপর তাহমিদ তাকে নিয়ে নিচে নামে। শতাব্দীর বাবা মা আর বোন তাকে দেখে এগিয়ে এলেন। মেয়েকে দেখে আনন্দে তাদের চোখে জল চলে এলো। মাস্টার মশাই তাহমিদের সামনে হাত জোড় করে বলল, তোমার সাথে আমার মেয়েকে এত ভালো লাগছে যে গত 4 বছর আমি ওকে এত ভালো রাখতে পারিনি। তাহমিদ মাস্টার মশাইয়ের হাত ধরে বলে, আমি আমার দায়িত্ব থেকে পিছপা হই না। শতাব্দী আমার দায়িত্ব। আমি তো এই দায়িত্ব পালন করে যাব। এদিকে মাস্টার মশাই মেয়ের কাছে যেতেই মুর্শিদ জুবাইর ভাগ্নের কাঁধে হাত রেখে বলে, এবার তুমিও নিজের বিয়েটা সেরে নাও। তুমি যদি বলো, আমি আর তোমার মামি মিলে তোমার জন্য মেয়ে দেখব। তাহমিদ মুচকি হেসে বলল, আমি তো এখনো বিয়ে করার কথা চিন্তা ভাবনা করিনি। আমি এভাবেই ভালো আছি। কিভাবে ভালো আছো? আমি শতাব্দীর সাথে ভালো আছি। আমার 5টা বন্ধু, একটা মাত্র অরুণিকা আর শতাব্দী, এটাই আমার সংসার। মুর্শিদ জুবাইর ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলে, এটা কি বলছো তুমি তাহমিদ? তুমি ভালোভাবেই জানো শতাব্দী কখনো সুস্থ হবে না। ওর রোগটা ভালো হবার মতো নয়। আমি ওর সাথে এভাবে ভালো আছি মামা। ও সুস্থ হবে কি হবে না আমি সেই আশায় নেই। ও আমার সাথে আছে, এটাই অনেক। শতাব্দীর যদি কিছু হয়ে যায়? আমি এতদূর ভাবিনি মামা। আমি এখন আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না। অনেক বেশি ভেবে ফেলেছিলাম, তাই আর শতাব্দীর এই পরিণতি। ওর এই অবস্থার জন্য আমি কোনোভাবে কোনো অংশে কম দায়ী নয়। তাই বলে বিয়ে না করে তুমি একা কিভাবে থাকবে? তোমার বংশ? তাহমিদ হেসে বলে, মামা, অরুণিকাই আমার বংশ, আমার সবকিছু ওর নামে। চাই বলো, আহনাব তোমার আপন ভাই নয়। এত বিশ্বাস করে কি তুমি ঠিক করছো? তাহমিদ মুচকি হেসে বলল, আমাদের 6 জনের সম্পর্ক আত্মার। আর এই সম্পর্কে আমি অন্ধবিশ্বাস রাখতে পারি, কারণ এই সম্পর্কের কেন্দ্রবিন্দু অরুণিকাতেই সমাপ্ত। অনেক দিন পর আবারও পথ চলতে গিয়ে সানায় আর ইভানের দেখা হয়ে গেল। সানায় ইভানকে দেখে হালকা হেসে কুশল বিনিময় করে। ইভানও ঠোঁটে হাসি রেখে সানায়ের সাথে কথা বলে। কথার মাঝখানে ইভান বলে, চলো আমরা কোথাও বসি। সানায়া কথাটা শুনে ইভানকে এড়িয়ে যাওয়ার জন্য বলে, অন্যদিন, আজ আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে। সানায়া হালকা হেসে সামনে এগোতেই ইভান সানায়াকে থামিয়ে দিয়ে বলে, তোমার ভাই আর বাচ্চার কি অবস্থা? সানায়া হেসে বলে, রাহির একটা ছেলে হয়েছে, ওরা এখন আমাদের বাসায় আছে। আর তুমি? সানায়া ভ্রু কুচকে বলে। আমি কি? ইভান ইতস্তত করে বলে। আগের কথাগুলো কি ভুলে যাওয়া সম্ভব না? সানায়া মলিন হেসে বলে। আমি তো অনেক আগেই সব ভুলে গেছি। ইভান এবার হাত এগিয়ে দিয়ে বলে। তাহলে কি আমরা আবারও বন্ধু হতে পারি? সানায়া ইভানের হাতের দিকে তাকায়। ইভান সানায়ের ইতস্তত ভাব দেখে বলে। এবার আর কোনো মিথ্যামিথ্যি চলবে না। সানায়া মুচকি হাসে। সে আর অপেক্ষা করে না, ইভানের হাত ধরে বলে। আমি তো এই বন্ধুত্বটা ফেলতে পারি না। ইভানও মুচকি হাসে। ইভানের কাছে এই মেয়েটা সব মেয়েদের চেয়ে আলাদা, তাই তো মেয়েটার কাছেই সে ফিরে আসতে বাধ্য হলো। সে জানে না সে সানায়াকে ভালোবাসে কিনা, কিন্তু যখন তার কাছে থাকতো তখন সে ভালোই থাকতো। তখন একবারও তার মনে হয়নি এসব প্রতিশোধের কারণেই করছে। তাই হয়তো এই কয়েক মাস সে অনেক অনুতপ্ত ছিল। সাহিলের মৃত্যুতে এই অনুতাপ যেন আরো বেড়ে গেছে। এদিকে শাহেদ মির্জা সাহিলের একমাত্র শেষ চিহ্ন সাইম মির্জার নামে তার পুরো সম্পত্তির অর্ধেক অংশ লিখে দিয়েছে। বাকি অর্ধেক অংশ সানায়ের নামে দিয়েছে। সানায়া এখন মির্জা গ্রুপের নতুন এমডি। ব্যবসা নিয়ে তার কোনো অভিজ্ঞতা নেই, তাই তাকে সবকিছু শেখানো হচ্ছে। সাহিল নিজেও চাইতো তার অবর্তমানে সানায়া যাতে সব দায়িত্ব নেয়। এদিকে সাবার সাথে সাইদ মির্জার পছন্দ করা ছেলের বিয়ে হয়ে যায়। তারা আগের মতোই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে। শুধু সাহিলের স্থানটাই এখন শূন্য রয়ে গেছে। এদিকে বিয়ের পর দিন থেকে প্রতিদিনই রাতে অরুণিকাকে নিয়ে ঘুরতে বের হয় আহনাফ। তাদের সঙ্গ দেয় আহনাফের শখের ভাই। তাদের বিয়ের প্রায় 2 সপ্তাহ কেটে গেছে। এই 2 সপ্তাহ অরুণিকার চরম প্রশান্তির সাথে কেটেছে। বিয়ে নামক সম্পর্কটা যে এতটা সুন্দর হয় তা আহনাফকে বিয়ে না করলে সে কখনোই বুঝতো না। আজও প্রতিদিনের মতোই সে হানাফের সাথে বের হয়েছে, কিন্তু আজ বাইক থামে একটা নদীর পাড়ে। অরুণিকা বাইক থেকে নেমে আহনাফের হাত ধরে বলে। এখানে এত অন্ধকার। আহনাফ বলল। কেন, তুমি ভয় পাচ্ছ? অরুণিকা মুচকে হাসে।
সে কিছুই বলে না, শুধু আহনাফের হাতটা শক্ত করে জড়িয়ে রেখে বুঝিয়ে দিল এই মানুষটা পাশে থাকলে আর কোনো ভয় নেই। অনেকক্ষণ তারা নদীর পাড়ে চুপচাপ বসেছিল। আহনাফ হঠাৎ তার কাঁধে মাথা রেখে বলে, তুমি আমার পাশে থাকলে সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি কত বছর এই দিনটার অপেক্ষায় ছিলাম জানো? অর্ণিকা দম আটকে রেখেছে। ইদানিং আহনাফ তাকে স্পর্শ করলেই তার অদ্ভুত অনুভূতি হয়। তখন অনিচ্ছায় সে তার শ্বাস আটকে রাখে। মনে হয় শ্বাস ছাড়লেই আহনাফ তার অস্থিরতা বুঝে ফেলবে। আহনাফ অর্ণিকার কোনো শব্দ না পেয়ে তার কাঁধ থেকে মাথা তুলে বলে। চুপ করে আছো কেন? অর্ণিকা শ্বাস ছেড়ে দিয়ে বলে। তুমি কি আমাকে কথা বলতে দিচ্ছ? আহনাফ ভ্যাবাচাকা খেয়ে বলে। আমি কি তোমার মুখ সেলাই করে দিয়েছি? অর্ণিকা হুট করেই বলে ফেলে, আহনাফ, তুমি আমাকে স্পর্শ করলে আমার দম বন্ধ হয়ে আসে। অর্ণিকা কথাটা বলেই খেয়াল করে আহনাফ অনেকক্ষণ ধরে চুপ করে আছে। অন্ধকারে তার মুখ বোঝা যাচ্ছে না, তাই সে আহনাফের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছে না। শুধু আহনাফের দীর্ঘশ্বাসই শুনতে পেল। এই দীর্ঘশ্বাসটাই অর্ণিকার মনে প্রশ্ন সৃষ্টি করলো। আহনাফ কি তার কথায় কষ্ট পেয়েছে? এভাবে বলাটা কি ঠিক হয়েছে? হয়তো ও সুন্দরভাবে গুছিয়ে কথাটা বলতে পারেনি। অর্ণিকা তো সে সম্পর্কে বিরক্তি বোঝাতে চায়নি, ভালো লাগা থেকেই তো দম বন্ধ হয়ে আসা বুঝিয়েছে। আহনাফ কি তাহলে উল্টোটাই বুঝেছে? আহনাফ অর্ণিকার কাছ থেকে একটা দূরত্ব রেখে বসে আর বলে, সরি, আমি একটু বেশি আগাচ্ছি। আচ্ছা চলো বাসায় ফেরা যাক। আহনাফ হঠাৎ উঠে দাঁড়ায়। অরুণিকা আহনাফকে উঠে যেতে দেখে দাঁড়িয়ে গেল। আহনাফ তার বাইকের দিকে পা বাড়াতেই অরুণিকা চোখ বন্ধ করে জোর গলায় বলে ওঠে, আমি হয়তো তোমাকে ভালোবাসি আহনাফ। আহনাফ থমকে দাঁড়ায়। অরুণিকা আবছার মধ্যে আহনাফকে কয়েক হাত দূরে দেখে দৌড়ে তার কাছে এসে তার হাত ধরে বলে। আমাকে ওখানে ফেলে এসেছো কেন? আহনাফ বলে, একটু আগে কি বলছিলে? ওখানে ফেলে এসেছো কেন সেটাই জিজ্ঞেস করেছি। কানে শুনতে পাওনি নাকি? আহনাফ হালকা হাসে। সে বাইকে উঠতেই অরুণিকা বাইকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি এর আগে কি বলেছি তুমি শুনে ফেলেছো তাই না? আহনাফ অরুণিকার কথায় শব্দ করে হাসে। অরুণিকা নিজের বোকা বোকা কথায় নিজেই লজ্জা পেল। আহনাফ এবার বাইকে স্টার্ট দেয়। অরুণিকা বুঝতে পারছে না আহনাফ কিছু বলছে না কেন। সে বারবার চাইছে আহনাফ নিজ থেকে বলুক সে অরুণিকাকে ভালোবাসে, তারপর অরুণিকাও বলবে। আগে আগে বলে তার ছ্যাঁকা খাওয়ার কোনো ইচ্ছে নেই। হঠাৎ আহনাফ তার বাইক থামায়। অরুণিকা চমকে উঠে বলে, রাস্তার মাঝখানে কেন থেমেছো? তোমার শখের বাইক কি অক্কা পেয়েছে? আহনাফ অরুণিকার হাত ধরে তাকে টেনে নিজের সামনে দাঁড় করায়। তারপর হেলমেট খুলে অরুণিকার হেলমেটটা নিজেও খুলে দেয়। অরুণিকাকে তার সামনে বসিয়ে দিয়ে বলে। বাইক না, আমার কষ্টগুলো অক্কা পেয়েছে। তারপর অরুণিকার হাত ধরে তাকে নিজের আরো কাছে টেনে এনে বলে, আমি যখন প্রথম তোমাকে বাইকে করে কলকাতায় রাস্তায় ঘুরতাম, তুমি তখন ঠিক এই জায়গায় বসে আমার বুকের সাথে লেপ্টে থাকতে। আমি এরও অনেক আগে থেকে তোমাকে আমার এই খালি বুকটায় জায়গা দিয়ে ফেলেছিলাম। আমি সেই সদ্য জন্ম নেওয়া ছোট্ট অরুণিকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর আমার চোখ সেদিনই তোমাকে মনে বসিয়ে ফেলেছিল। সেই 6 মাসের ছোট্ট অরুণিকার ছোট ছোট আঙ্গুল ধরে ভেবেছিলাম এ মেয়েটা বড় হয়ে আমার বউ হবে। কি অদ্ভুত তাই না? আমি সেই 8 বছরের অরুণিকার চোখের দিকে তাকিয়েছিলাম যখন সে দুর্গা বিসর্জনের দিন হারিয়ে যাওয়ার পর আমার কাছে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বিশ্বাস করতে শুরু করেছিল। আমি সেই মেয়েটাকেই সেই দিন আবার অনেক প্রিয় জায়গাটা দিয়ে ফেলেছিলাম। তোমাকে আমি ঠিক কখন থেকে ভালোবাসতে শুরু করেছি আমি জানি না, কিন্তু তুমি আমার খুব শখের মানুষ ছিলে অরু, যাকে আমি এই হাতে কোলে নিয়েছি, এই হাতে খাইয়ে দিয়েছি, এই হাতেই বড় করেছি, আর এখন এই হাতটাই তার জন্য এগিয়ে দিয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি অরু। ভালোবাসা কি সেটা জানার পর থেকেই তোমাকে ভালোবাসি। অরুণিকা শক্ত করে আহনাফকে জড়িয়ে ধরে বলে, আমিও তোমাকে ভালোবাসি আহনাফ। হয়তো আমার ভালোবাসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আমি ভালো তো এখন বেশিই ফেলেছি। আহনাফ অরুণিকার কপালে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আজকের এই নিস্তব্ধ পথ আর এই অন্ধকার রাত আমার নতুন জীবনের সাক্ষী। আজ থেকে আমি আমার অরুকে আমার মতো করে পাবো। 1 বছর পর গিটারের সুর তুলে উৎসুক দর্শকের ভিড়ে গান গাইছে সবার প্রিয় গায়ক
রিকি দ্য স্টার। দর্শকদের হাতে রিকির ছবিযুক্ত পোস্টার। সবাই রিকির নাম ধরে সস্বরে চিৎকার করছে। রিকি নিজের অ্যালবামের অনেকগুলোই গান গাইল। উপমা আজও তার ভক্ত বেশে কনসার্টে এসেছে। তুর্যের এ নিয়ে 4বার বাংলাদেশে কনসার্ট হয়েছে, আর উপমা প্রতিবারই টিকিট কেটে কনসার্ট দেখতে এসেছে। উপমা নিজের আবার রিকির পুরনো ভক্ত হিসেবেই ফিরে পেয়েছে। সে তুর্যের স্ত্রী কম, রিকির ভক্ত একটু বেশি। আর এখন তুর্য আহমেদ রিকি নামেই সর্বাধিক পরিচিত। সে মৈত্রী গ্রুপের সব দায়িত্ব থেকে বেরিয়ে এসেছে। ব্যবসার প্রতি তার কোনো আগ্রহ নেই, তার আগ্রহ শুধু সঙ্গীত প্রাঙ্গণে। একটু পর রিকি আরেকটা গান গাওয়া শুরু করে। একটু যদি তাকাও তুমি, মেঘগুলো হয় শোনা, আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? একই আকাশ মাথার উপর, এক কেন ভাবছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? আসবে বলে ও যে দেখো মেঘেরা দাঁড়িয়ে, আকাশটাকে দেখে চলো মেঘটাকে সরিয়ে। মেঘের মতো হাঁটবো দুজন, হাত কেন রাখছো না? আকাশ খুলে বসে আছে, তাও কেন দেখছো না? এই গানটা গাওয়া শেষ হতে সবাই রিকির নাম ধরে তাকে উৎসাহ দিতে লাগে, কারণ অনেক দিন পর রিকি তার অ্যালবামের বাইরে অন্য শিল্পীর গান গেয়েছে। এদিকে তুর্য গানটা গাওয়ার পর দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা উপমার দিকে তাকায়। তুর্য হেসেই বলে, এই গানটা আমার খুবই স্পেশাল ভক্তের জন্য, যেমন কণ্ঠে গান শুনে অনেক শান্তি পায়। এই গানটা আমার খুব প্রিয়। আমি যখন কলকাতায় প্রথম অডিশন দিতে যাই, এই গানটা গেয়েই আমি বাদ পড়েছিলাম। যখন প্রথম আমার সুরটা কারো চোখে পড়েছিল, তখন আমি এই গানটার সুরই দিয়েছিলাম। আবার এই গানটা আমি প্রথম ইউটিউবে আপলোড করে আপনাদের প্রিয় রিকি দ্য স্টার হয়েছে। তুর্য কিছুক্ষণ চুপ থাকার পর তার কণ্ঠে গানটা ধরে। তুর্য গান গাইতে গাইতে মঞ্চ থেকে নেমে উপমার দিকে হাত বাড়িয়ে দেয়। তারপর উপমাকে টেনে মঞ্চে উঠি তার হাত ধরে গাইতে লাগলো। গান শেষ হওয়ার পর তুর্য হাঁটু গেড়ে বসে উপমার হাতটা ধরে বলে। উপমার চোখে অশ্রু টলমল করছে। উপমা এবার তুর্যের হাতটা আরো শক্ত করে ধরে। তুর্য উপমার হাতে তার ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে দর্শকদের দিকে তাকিয়ে তার ভালোবাসার গল্পটা শোনালো। দার্জিলিংয়ে তাদের প্রথম দেখা, ভিনদেশে উপমার চিরপরিচিত সে দেশীয় শট, তারপর তাদের ছাদে বসে রাত জেগে কথা বলা, উপমার সাথে বাংলাদেশে এসে দেখা করা, এরপর বিয়ে। শুধু আংশিক বিচ্ছেদের গল্পটা তুর্য আর উল্লেখ করলো না, কারণ সে তাদের সেই বিচ্ছেদের অংশটা ভুলে যেতে চায়। সেই অংশটা তুর্যের জীবনের খুব ভয়ঙ্কর একটা অংশ ছিল। এদিকে রিয়াজুর রহমান উপমা আর তুর্যকে একসাথে দেখে মনে মনে খুশি হলেন। তিনিও আজ তুর্যের কনসার্টে এসেছে, আর তার সাথে এসেছেন নিয়াজ হোসেন। নিয়াজ হোসেন এর আগে কখনো কোনো কনসার্টে যাননি। রিয়াজুর রহমানই অনেক জোর করে আজ তাকে এখানে এনেছেন। এদিকে তাদের মঞ্চ থেকে নামতে দেখে রিয়াজুর রহমান এগিয়ে এসে বলে, তোমাদের একসাথে দেখে খুব ভালো লাগছে। আর উপমা, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তুমি কিছু সময়ের জন্য আমার জীবনে এসে আমার সব হতাশা দূর করে দিয়েছো। আমি এবার নিজেকে পরিবর্তন করব। নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বলে, আলহামদুলিল্লাহ, এবার আল্লাহ আমার বন্ধুর উপর হেদায়েত করছে। রিয়াজুর রহমান হাসেন। তুর্য আর উপমাও হাসল। রিয়াজুর রহমান উপমার হাসি দেখে নির্বাক হয়ে গেল। সেকেন্ডের মধ্যে চোখ সরিয়ে নিয়ে সামনে পা বাড়ায়। তিনি এরপর আর পেছনে ফিরে তাকালেন না। তাকালে হয়তো বাস্তবতা আর সমাজের কাছে তার বুড়ো বয়সী অনুভূতিটা পরিহাসের হয়ে যেত। ছাদে উঠে মাউসিয়াত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছোট্ট ছোট্ট সোনালী রঙের মরিচবাতি দিয়ে পুরো ছাদটা সাজিয়ে ফেলেছে ইমন। ছাদের মাঝখানে ছোট্ট একটা তাঁবু টাঙিয়েছে। তাঁবুর মাঝখানে একটা কার্ডের লেখা, ম্যাও হিমুর ছোট্ট ঘর। কার্ডের লেখাটা দেখে মাউসিয়াত মুচকি হাসে। ছাদের আশেপাশে ফুল ছিটিয়ে দেওয়ার সময় মাউসিয়াতকে দেখে ইমন থমকে গেল। ধবধবে সাদা পা শাড়ি পরে তার সামনে তার 31 বছর বয়সী স্ত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু আজ তাকে দেখতে সেই 16 বছর বয়সী প্রেমিকাই মনে হচ্ছে। ইমন পাশ ফিরে সায়ন্তনীকে বলে, দেখেছো আমার মেয়েকে কত সুন্দর লাগছে। মাউসিয়াত ইমনের কাছে এসে সায়ন্তনীর দিকে তাকিয়ে বলে, আর দেখ আমার এই মুখে কেমন লাগছে। বউকে তো সাজিয়ে ফেলেছি, কিন্তু নিজের একই হাল। মাউসিয়াত ইমনের এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে দিতে বলে, তুমি এখনো নিজেকে গুছিয়ে রাখতে শেখোনি। এমন একটা মেয়ে থাকলে
গুছিয়ে রাখতে কার ভালো লাগে বলো? তুমি এসে যখন আমার চুলগুলো ঠিক করে দাও, আমার তখন ভীষণ ভালো লাগে। ইমন মাওসিয়াতকে নিজের কাছে টেনে এনে তার কোমর জড়িয়ে ধরতেই মাওসিয়াত বলে। কি করছো সায়ন্তী? দেখছো তো? ইমন সায়ন্তনীর দিকে তাকিয়ে বলে। ও কিছু বুঝবে? সায়ন্তনী চোখ পিটপিট করে বাহামের দিকে তাকায়। মাওসিয়াত ওয়ার্কার থেকে সায়ন্তনীকে কোলে তুলে নিয়ে বলে। আমার মেয়েটা অনেক বুদ্ধিমতী, একদম তার মায়ের মতো। তাই তো সব বুঝে ফেলেছে, তাই না মা? ইমন ভ্রু কুচকে বলে। হ্যাঁ, আমি তো বোকা, সব বুদ্ধি তো তোমার মায়ের মাথায়। ইয়েস মিস্টার ইমন মাহমুদ, জীবনে কি ক্লাসে ফার্স্ট হয়েছো? ইমন আর কিছু না বলে ছাদের এক কোনায় গিয়ে দাঁড়ায়। মাওসিয়াত ইমনের পিছু পিছু গিয়ে তার পিঠে মাথা রেখে বলে। তোমার দেখছি ইদানিং আমার চেয়েও বেশি রাগ বাড়ছে, দুষ্টুমিও করা যায় না, গাল ফুলিয়ে ফেলো। ইমন ছাদের রেলিংয়ে হেলান দিয়ে বলে। আমি জীবনে ফার্স্ট হইনি, কিন্তু ভেবে দেখো, সেই ব্যাক বেঞ্চার আজ বাংলাদেশের টপ বিজনেস কোম্পানি মচ্চি গ্রুপের বি ইউনিটের এমডি। আর সেই ফার্স্ট গার্ল আজ সেই ব্যাক বেঞ্চার ছেলেকে রান্না করে খাওয়াচ্ছে। সেই ব্যাক বেঞ্চার ছেলের বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মাওসিয়াত ইমনের দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। ইমন চুল ঠিক করতে করতে বলে। এই জন্যই বলে ব্যাক বেঞ্চারদের কখনো অবহেলা করতে নেই, একসময় তারাই দেশ শাসন করবে। মাওসিয়াত সায়ন্তনীকে ইমনের কোলে দিয়ে বলে। তোমার বাচ্চাকে তুমিই সামলাও, আর তাঁবুতে বসে তোমরা বাবা মেয়ে মশা মারো, আমি গেলাম। ইমন মাওসিয়াতের হাত ধরে তাকে কাছে টেনে এনে তার গালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলে। সরি বউ, আর বলবো না। মাওসিয়াত একটু ভাব নিয়ে বলে। আর দিন শেষে সেই ব্যাক বেঞ্চাররা সেই ফার্স্ট গার্লের সাথে মতো হতে বাধ্য। ইমন মুচকে হেসে বলে। কারণ ব্যাক বেঞ্চারদের মন অনেক বড় হয়। ইমন সায়ন্তনী আর মাওসিয়াতকে নিয়ে তাঁবুতে ঢুকে। সায়ন্তনীকে মাঝখানে শুয়ে দিয়ে তারা দুজন দুপাশে শুয়ে পড়ে। সারা রাত তারা একে অপরের হাত ধরে গল্প করে। দিন শেষে এটাই তাদের তৃপ্তিময় মুহূর্ত। সানায়া আর ইভান পাশাপাশি বসে আছে, আর তাদের ঘিরে দাঁড়িয়ে আছে 5 জন বডিগার্ড। সানায়া গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে ইভানের দিকেই তাকিয়ে আছে। ইভান চামচ দিয়ে প্লেটের খাবারগুলো ঘাটাঘাটি করছে। সানায়ার কর্মকাণ্ড দেখে তার হাসি পাচ্ছে, তবুও সে হাসতে পারছে না। সানায়া ভ্রু কুচকে তার বডিগার্ডদের উদ্দেশ্য করে বলে। আর একটু জোরে হাত চালাও, এত আস্তে পাখা করছো কেন? ইভান পেছন ফিরে বডিগার্ডগুলোকে বলে। আপনারা এখন যান। সানায়া বলে। না, এই বদমাইশ লোকগুলো এত বছর আমাকে জ্বালিয়েছে, এখন আমিও এদের ইচ্ছে মতো জ্বালাবো। ইভান চোখের ইশারায় সানায়ার বডিগার্ডগুলোকে চলে যেতে বলে। ওরা এক নজর সানায়ার দিকে তাকায়। বেচারা বডিগার্ডগুলো পড়েছে মহা মুশকিল।